সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় ছবি মেলা, আলোকচিত্রের মহোৎসব। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন ডক্টর শহীদুল আলম, আলোকচিত্রী ও পরিচালক, ছবি মেলা; তানজিম ওয়াহাব, আলোকচিত্রী ও ক্রিয়েটর, ছবি মেলা; এবং সরকার প্রতীক, আলোকচিত্রে। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। সেজন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। সিরাজগঞ্জে মেয়রের গুলিতেই নিহত হন সাংবাদিক শিমুল, দাবি স্থানীয় সংসদ সদস্যের। গ্রেফতার 7, যারাই জড়িত থাকুক বিচারের মুখোমুখি করা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক চাপে নয়, বিশিষ্টজনদের মতামতেই প্রভাবমুক্ত নির্বাচন কমিশন গঠন করা হবে, জানালেন সংশ্লিষ্টরা। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে সর্বজন গ্রহণযোগ্যতা। মোসাদের কথিত এজেন্ট সাফাদির সঙ্গে ভারতে দফায় দফায় বৈঠক করেন আসলাম চৌধুরী। তথ্য প্রমাণ পাওয়ার দাবি গোয়েন্দাদের, শিগগিরই রাষ্ট্রদ্রোহ মামলার চার্জশিট। দেশে প্রতি বছর 20 লাখেরও বেশি কর্মক্ষম মানুষ বাড়লেও নেই পর্যাপ্ত কাজের সুযোগ। শ্রমবাজার ও বিনিয়োগ সম্প্রসারণ না হওয়ায় বাড়ছে বেকারত্ব, মত অর্থনীতিবিদদের। এবং বছরে দেশে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয় 1 লাখের বেশি মানুষ। তামাকজাত পণ্য ও অনিরাপদ খাবারই কারণ, বলছেন গবেষকরা। সচেতনতা বাড়াতে র্যালি। আমরা এবার চলে আসবো আজকে আমাদের আলোচনায়। ছবি মেলা এশিয়ার সর্ববৃহৎ আলোকচিত্র উৎসব, যেটি নবমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার। এবং গতকাল উৎসবটি শুরু হয়েছে, চলবে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবং এই উৎসবে আমরা যতটুকু জানি যে 27 জন শিল্পীর 31টি প্রদর্শনী থাকছে এবার, 5টি কর্মশালা থাকছে, 2 দিনব্যাপী পোর্টফোলিও রিভিউ থাকবে, এবং আরও অন্যান্য প্যানেল ডিসকাশন, ফটো প্রেজেন্টেশন ইত্যাদি নানা রকম আয়োজন। এবং এবারের মূল ভেন্যু হচ্ছে শিল্পকলা একাডেমি। অন্যান্য ভেন্যুগুলো হচ্ছে বিউটি বোর্ডিং, তারপরে লালকুঠি, বাফা অর্থাৎ বুলবুল ললিতকলা একাডেমি, এগুলো। এবং আজকে হয়ে গেল মনে হয় আহসান মঞ্জিলের একটি প্রদর্শনী। তো সব মিলিয়ে বলা যেতে পারে এবার পুরনো ঢাকা কেন্দ্রিক উৎসবটি আয়োজন এক একবার এক এক রকম হয়। তা আমরা শুনবো ডক্টর শহীদুল আলম আপনার কাছ থেকে। আপনি বাংলাদেশের আলোকচিত্রকে যদি আমি বলি নতুন প্রাণ দিয়েছেন, এটা মোটেও অত্যুক্তি হবে না। আপনি আমাদের দেশের 2টি স্বনামধন্য আলোকচিত্রের যে প্রতিষ্ঠান, দৃক এবং পাঠশালা, 2টিরই প্রতিষ্ঠাতা। এবং আপনাকে ঘিরেই আবর্তিত হচ্ছে বাংলাদেশের আলোকচিত্র এখন। এবং অনেক তরুণরা কিন্তু আলোকচিত্রে এখন জড়িত হচ্ছে, তারা বিদেশ থেকেও সম্মান বয়ে আনছে। আমাদের আলোকচিত্র অনেক অনেক দূর এগিয়ে গেছে, যেটা আমরা অনেকে খবরও রাখি না, কারণ প্রচার মাধ্যমে কিন্তু আলোকচিত্রের এই সাফল্যগুলো সেইভাবে আসে না। যাই হোক, আমরা আপনার কাছ থেকে শুনবো এবারের ছবি মেলার বিষয়ও, যেটা হয়েছে ট্রানজিশন বা অবস্থান্তর বাংলায় করলে দাঁড়ায়। কেন এই বিষয়টি এবং ছবি মেলার নানা যে আয়োজন, আপনি যদি একটু বলেন। প্রথমে অবস্থান্তর বাছাই করার পেছনে শুধু আমরা সিদ্ধান্ত নেইনি, সিদ্ধান্তটা অনেকে মিলে নেয় এবং প্রত্যেকবারই তাই হয়। আমরা ইন্টারনেট ব্যবহার করি, সারা পৃথিবীর মানুষজন এতে অংশগ্রহণ করে, আমরা একটা আলোচনা হয় অনলাইন, একটা জরিপ হয় অনলাইন, সেটার ভিত্তিতে যেটা বেরিয়ে আসছে। তবে কেন বেরিয়ে আসছে সেটা যদি বিশ্লেষণ করি, তাহলে আমার মনে হয় পৃথিবীর বর্তমান অবস্থার কথা ভাবতে হবে। এখানে যেইভাবে অন্যায় যুদ্ধ হচ্ছে, আগ্রাসন হচ্ছে, মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, একেবারেই তাই, এবং স্থানান্তর হচ্ছে, সবগুলি আছে আমাদের নিজেদের দেশেও। আমাদের বন জঙ্গল হারিয়ে যাচ্ছে, গ্রাস করা হচ্ছে, শ্রমিকদের ন্যায্য দাবি মিলছে না, নারীদের উপর অত্যাচার হচ্ছে। এই জায়গাগুলিতে স্বাভাবিকভাবেই আমার মনে হয় মানুষ একটা অবস্থান্তর চায়, একটা খোঁজে। কাজে এই শব্দটাকে এক অর্থে বর্তমান যে অবস্থা সেটা প্রতিফলন হিসেবে দেখে, আবার আকাঙ্ক্ষার জায়গা থেকেও দেখে যে এই জায়গা থেকে উত্তরণ আমাদের দরকার।
এবং আমার মনে হয় সেটাকে শিল্পীরাও সেভাবে দিয়েছে। আপনি যদি কাজগুলি দেখেন সেখানে শিল্পীরা বিভিন্নভাবে এই সমস্যাগুলির কথা বলেছে, আবার এটার থেকে কি করে বেরিয়ে আসতে পারে, কিভাবে স্বপ্ন দেখতে পারে সেটাও দেখেছে। ধন্যবাদ আলম ভাইয়া, পরে আবার আসবো আপনার কাছে। তানজিম ওয়াহাব, আপনার কাছে আসি। আপনি আলোকচিত্রী তো বটেই, আপনারও প্রদর্শনীও থাকছে এবারের মেলায় সম্ভবত। এবার কিউরেট করছি। কিউরেটর, আপনি কিউরেটিং এর দায়িত্ব পালন করছেন এবার। একটু বলবেন এই দায়িত্বটা কিরকম? অনেকে হয়তো কিউরেটিং বলতে কি বোঝায় সেটা অনেক দর্শক, সাধারণ দর্শক হয়তো জানেন না, একটু যদি বুঝিয়ে। সেটাই আমার কাছে মানে কিউরেটোরিয়াল প্র্যাকটিস এবারের ছবি মেলা এবং গতবারের ছবি মেলা একটা বাড়তি সংযোজন ছিল, কারণ আমাদের একটা বড় দল কিন্তু কাজ করে, কিউরেটরদের 5 জনের দল, এবং এই দলের মধ্যেও কিন্তু যারা আছে তারা এক একজনের এক এক ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসেন। এখানে আসলে আলোকচিত্র যেভাবে আছেন, স্থপতি আছেন, সেখানে ইনস্টলেশন আর্ট করেন এমন গুরুত্বপূর্ণ শিল্পীরা আছেন, সবাই একসাথে মিলে একটা কোলাবোরেটিভ প্রসেসে আমরা কিউরেশন করি। আর কিউরেশনকে সহজ কথায় বললে অবশ্যই মানে একটা তো জায়গা হচ্ছে কি শো ডিজাইন, কিন্তু পুরো প্রক্রিয়াতে কিন্তু অনেকগুলো ধাপ, যেমন কাজটাকে প্রথমে বাছাই করা, থিমের সঙ্গে সেটার কি সম্পর্ক, আমাদের আসলে স্থানিক বাস্তবতার সঙ্গেও আসলে কাজগুলোর কি সম্পর্ক বা আদান প্রদান বা যোগাযোগ, এবং শেষমেশ আসলে দর্শকদের সাথে সেটা কি নতুন করে একটা মানে তৈরি করবে বা একটা যোগাযোগ তৈরি করবে। প্রত্যেকটা ধাপেই আসলে লম্বা সময় ধরে আলোচনা করা এবং নিয়মিত আসলে এক্সচেঞ্জ করা, এবং তাতে করে যেটা হচ্ছে যে শিল্পীর সাথেও কিন্তু একসাথে বসে কিউরেটররা কাজ করছে। শিল্পীদেরও অনেক কিছু বলার থাকে জায়গা দেখলে, কাজ দেখানো নিয়ে। এবং অনেক ক্ষেত্রে এক ধরনের প্রচলিত ধারা ছিল যে শিল্পী মনে হয় কাজটা তৈরি করলেই শেষ, তা তো না, কাজটা যখন শেষমেশ একটা দেয়ালে ঝুলানো হয় তখন সেটার ভাষা কি দাঁড়ায় সেটাই তো শেষমেশ থেকে যায়, এবং দর্শকদের সাথে সেটা নিয়ে তো এক ধরনের আদান প্রদান হয়। তো কিউরেশন নিয়ে আমার কাছে মনে হয় শুধু ছবি মেলা না, একটা ছোট জায়গায় অ্যাড করব যে পাঠশালাতেও কিন্তু 6 মাস এর একটা কোর্স আছে কিউরেশন নিয়ে, এবং সেটা গত 3-4 বছর ধরে আমরা পড়াচ্ছি। এমন না যে আমরাই সেটা বাংলাদেশের শ্রেষ্ঠ পড়াতে পারি, কিন্তু পাঠশালা ছাড়া আমি বলতে পারি কিউরেটোরিয়াল প্র্যাকটিস নিয়ে বাংলাদেশে আর কোথাও আসলে পড়ানো হয় সেখানে না। পাঠশালায় যেটা পড়ানো হচ্ছে সেটা কি শুধু আলোকচিত্রের কিউরেটেশন প্র্যাকটিস নাকি সবকিছু? কিউরেটেশন কিন্তু সব ক্ষেত্রেই, একটা পেইন্টিং এক্সিবিশনের ক্ষেত্রে হতে পারে, একটা আমি যদি বলি একটা ফিল্ম শোর ক্ষেত্রেও হতে পারে ইভেন। তো সেটা কি সব কিছুই পড়ানো হয় নাকি শুধু আলোকচিত্র? আলোকচিত্রকে ঘিরে এটা তো 3 বছরের আলোকচিত্র নিয়ে ডিপ্লোমা, কিন্তু সেখান থেকে কিন্তু আসলে আমরা এখন যেভাবে হচ্ছে মাধ্যম কেন্দ্রিক আর থাকছে না বিষয়গুলো। ছবি মেলাতে দেখতে পারবেন এখানে আসলে ভিডিওর কাজ আছে এবং নানা রকম কাজের যে একটা ক্রস পলিনেশন, সেটা আমরা সবসময় চর্চা করার চেষ্টা করি। উদাহরণস্বরূপ বলতে পারি আমি এখন নিজেই কিউরেশনই করি। ছবি তোলাটা হয়তো আমার জন্য খুব কম করা হয়, এবং আমি কিন্তু কন্টেম্পোরারি আর্টের অন্যান্য মাধ্যম নিয়েও কিউরেট করি, এবং ছবি মেলায় কিন্তু আমার জন্য শুরুর দিকে একটা খুব ইন্টারেস্টিং প্ল্যাটফর্ম ছিল আলোকচিত্রকে ঘিরে কিউরেশনটাকে বোঝা। অর্থাৎ কিউরেশন আমরা বলতে পারি যে আসলে একজন আলোকচিত্রী তার ছবিটা তুলছেন, কিন্তু ছবিটাকে দর্শকের কাছে কিভাবে নিয়ে যেতে হবে যদি বলি সামগ্রিকভাবে, সেটা কিউরেটরের কাজ। কত চমৎকার ভাবে, কত ইন্টারেস্টিং ভাবে বাছাই করে থিম অনুযায়ী ছবিটাকে প্রেজেন্ট করা যায়, তাই তো? সেই কাজটি আপনি করছেন। আবার আসবো আপনার কাছে, আমি একটু চলে যাই সরকার প্রতীক। আপনি একজন আলোকচিত্রী এবং আপনি বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন আমরা জানি। তো এইবারের উৎসবে আপনার একটা প্রেজেন্টেশন আছে, সেটি নিয়ে যদি একটু কিছু শুনি, কি ধরনের? আমি এবার ছবি মেলা ফেলোস যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামে পার্টিসিপেট করছি। আরও 10 জন বাংলাদেশি শিল্পীদের মাঝে। আমার কাজটার নাম হচ্ছে অরিজিন। এই কাজটা আমি গত 4 বছর ধরে যাবত করছি, এখনো করছি। তো এটা এবার প্রথম আমি দেশে দেখাচ্ছি। এই কাজটাতে আমি ছবির পাশাপাশি আমি আরও কিছু মাধ্যম ব্যবহার করেছি। আমি আগে যে মিউজিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সেটা এবার প্রথম আমি আমার ছবির সাথে একই সাথে প্রেজেন্ট করছি। সো এটা একটা নতুন ইন্টারেস্টিং হবে। কোথায় হচ্ছে আপনার? এটা শিল্পকলা একাডেমিতে, গ্যালারি 5 এ। আচ্ছা আচ্ছা, আলম ভাই আপনার কাছে আবার আসি। যেটা প্রতীক বলছিল যে এবার আপনারা 10 জন বাংলাদেশি শিল্পীকে ফেলোশিপ দিয়েছেন, যাদের প্রদর্শনীও হচ্ছে। এটি কেন, কি জন্যে এই প্রথমবারের মতো মনে হয় ফেলোশিপটা দেওয়া হলো? আর 2 জন বাংলাদেশি শিল্পীকে আপনারা আজীবন সম্মাননা দিয়েছেন। সাইদা খানম, আমাদের দেশের প্রথম মহিলা ফটোগ্রাফার যদি বলা যায়,
অত্যন্ত সিনিয়র একজন আলোকচিত্রী, এবং নাসির আলী মামুন, যাকে ক্যামেরার কবি বলা হয়। এই দুজনকে আপনারা আজীবন সম্মাননা দিয়েছেন। ফেলোশিপটাই বা কেন দিয়েছেন, এবং কেন এই দুজনকে আজীবন সম্মাননা দিয়েছেন? একটু তানজিম যেটা বললেন সেটার সূত্র ধরেই বলি। আমার মনে হয় যে দেয়ালগুলি, শিল্পকলার বিভিন্ন ভাগের মধ্যে দেয়ালগুলি দাঁড় করানো হয়েছে, এই দেয়ালগুলি এক থাকা উচিত না আমরা মনে করি। সত্যিকার অর্থে কেন্দ্রীয় জায়গায় মজার কিছু হয় না, প্রান্তিক জায়গায় হয়। এবং প্রান্তিক জায়গায় যখন এক প্রান্ত আরেক প্রান্তের সাথে মিলন হয়, সেই জায়গাগুলিতেই মজার নতুন জিনিসগুলি হয়, বিস্ফোরণগুলিও সেখানেই ঘটে। তো সেই জায়গাগুলি আমাদের সবসময় যাওয়া হয় না, কারণ আমরা ওই নিজেদের মধ্যেই নিজেরা আবদ্ধ থাকি এবং আমরা একজন আরেকজনের পিঠ চাপড়াই, একজন আরেকজনকে ভালো বলি, একজন আরেকজনকে পুরস্কার দেই এবং সেটা নিয়ে খুশি থাকি। এর বাইরে যাওয়ার সুযোগ রয়েছে এবং এটা কিন্তু এটার খুব বলিষ্ঠ উদাহরণ রয়েছে। আপনি যদি ধরেন উত্তর আমেরিকার কথা বলেন, সেখানে একটা ফটোগ্রাফিক স্টুডিও লিটল গ্যালারি বলতো, সেখানে স্টাইগলেটস, ওয়েস্টার্ন এরা কাজ করতেন, কিন্তু এই আলোকচিত্রী শিল্পীরাই কিন্তু এক অর্থে শিল্পকলায় সেখানে বিপ্লব আনেন। তারাই রোদা, মাতিস, মনে এদের কাজগুলিকে নিয়ে আসেন এবং তারা একসাথে কাজ করতেন বলে সেই বৈচিত্র্যটা ছিল ওখানে। প্যারিসেও হয়েছে, অন্যান্য জায়গায় হয়েছে। আমরা যদি দেখি যেই জায়গাগুলিতে আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, প্রত্যেকটার মধ্যেই কিন্তু অনেক ধরনের শিল্পী, লেখক, কবি সবাই মিলে কাজ করেছে এবং একজন আরেকজন পারস্পরিক একটা জায়গা থাকার কারণে প্রত্যেকে একজন আরেকজনকে উদ্বুদ্ধ করতে পেরেছেন। সেটা আমাদের এখানে অতটা হয়নি। শুধু তাই না, আমাদের এখানে শিল্পকলার সংজ্ঞাগুলিও আমি মনে করি খুব সংকীর্ণ। এটা অনেক বেশি মিডিয়াম স্পেসিফিক। আমি তুলি দিয়ে আঁকলাম না মাটি দিয়ে কাজ করলাম না ক্যামেরা দিয়ে কাজ করলাম, সেটার ভিত্তিতে নির্ণয় করা হয় আমি শিল্পী কি শিল্পী না। এটা তো একেবারেই হালকা ফালতু বলবো, যদিও কড়া শব্দ হয়ে যায়, কিন্তু সেই জায়গায় আমরা আছি। সেটাকে ভাঙার একটা চেষ্টা আমরা নিজেরাই করছি, তাতে আমরাও উপকৃত হবে, আমার মনে হয় অন্যরাও উপকৃত হবে। তো এই ফেলোশিপের মধ্যে এরা কিন্তু সবাই আলোকচিত্রী না, অল্প কয়েকজন আলোকচিত্রী অন্যান্য শিল্পকলার অন্যান্য ধারার থেকেও লোকজন এসছেন এবং সবাই মিলে কাজ করছেন। তবে নিশ্চয়ই আলোকচিত্রকে কোনো না কোনোভাবে ব্যবহার করছেন, সেটা একটা দিক। এবং এই চর্চাটা আমার মনে হয় শুধু আমাদের জন্য না, অন্যদেরও হওয়া উচিত। আমরা অনেক ক্ষেত্রেই প্রথমবারের রিস্ক টেকারটা আমরাই হয়েছি, অন্যরা যেটা করছে না সেটা দিয়ে আমরা শুরু করেছি, এখানেও তাই আছে। অন্য যেটা বললেন সেটা তো আসলে অনেক আগেই হওয়া উচিত ছিল। সাইদা খানমের মতন একজন, তাকে আমাদের সম্মান আমরা হয়তো দিয়েছি, কিন্তু সার্বিকভাবে দেশ তো সেভাবে দেয়নি, দেশ সেভাবে তাকে মূল্যায়ন করেনি, তাকে যে রকমের সম্মান দেওয়ার কথা সেটা দেয়নি। ছবি মেলার জায়গা থেকে আমরা অন্তত সেই শূন্যতাটা পূরণ করতে চেষ্টা করছি। আর নাসির আলী মামুন আমাদের পোর্ট্রেচারের ক্ষেত্রে আপনি নিজেই বললেন কবি হিসাবেই আমরা দেখি, এবং কবিতাই তো, কবিতা তো শুধু শব্দ দিয়ে করা হয় না। এবং নাসির আলী মামুন শুধু যে আলো ছায়া দিয়ে কবিতা লিখেছেন তারা, উনি যেই মানুষগুলিকে ধরে রেখেছেন সেটার কারণেই কিন্তু এই মানুষগুলিকে জানছি, বুঝছি। এবং আজকে বিউটি বোর্ডিংয়ে প্রদর্শনীর একটা অংশের উদ্বোধনী হলো, সেখানে শহীদ কাদরির একটা ঘরে শামসুন্নাহারের কাজ রয়েছে, বেলাল চৌধুরীর কাজ রয়েছে, আরেকজনের শহীদ কাদরির কাজ রয়েছে। এবং শহীদ কাদরির কাজের সাথে একটা মজার জিনিস রয়েছে, নাসির আলী মামুন কিন্তু ওনার সাথে দেখা করতে গেছিলেন নিউ ইয়র্কে, এবং সেখানে ওনাকে জিজ্ঞেস করেন, ওনাকে প্রস্তাব করেন যে তুমি যখন বিউটি বোর্ডিংয়ে ছিলে সেই স্মৃতিটার সম্বন্ধে তুমি ছবি আঁকো। উনি তো অঙ্কন শিল্পীরা, কিন্তু তিনি মজার মজার ছবি এঁকেছেন সেই সময়কার, তার মনে বিউটি বোর্ডিং কিভাবে ছিল সেগুলিও কিন্তু ওই গ্যালারির দেয়ালে রয়েছে। চমৎকার চমৎকার। এই সূত্র ধরেই একটু যদি আবার কিউরেটরের কাছে আসি, তানজিম ওয়াহাব, যেটা আলম ভাই বললেন যে বিউটি বোর্ডিং এর সেই নাসির আলী মামুনের প্রদর্শনীতে সেগুলো আছে, আবার সরকার প্রতীকও বলল যে তার প্রদর্শনীতে শুধু আলোকচিত্র নয় অন্যান্য উপকরণও আছে, সব মিশিয়ে এই যে আলোকচিত্রের সাথে অন্যান্য মাধ্যমের যে সংমিশ্রণ, এবং তাতে করে যে একটা শিল্পের সাথে আরেকটা শিল্প মিলিয়ে সত্যিকারের শিল্প হয়ে ওঠা, যেটা আলম ভাই বললেন চমৎকার কথা, যে আমরা বিভাজন করে ফেলি আলোকচিত্র বা পেন্টিং বা অন্যান্য শিল্পকে, কিন্তু শিল্প তো শিল্পই সামগ্রিক অর্থে।
সেই ব্যাপারগুলোই মনে হয় এবারের প্রদর্শনীতে আমি যতটুকু বুঝতে পারছি বেশি প্রাধান্য পেয়েছে। তো এইটা আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন বিষয়গুলোকে? সেটা প্রাধান্য পাচ্ছে এবং আমার কাছে আরেকটা খুব জিনিস ইন্টারেস্টিং লাগে যে আলোকচিত্র তো অনেক লম্বা সময় ধরে হচ্ছে, যদিও অন্য অনেক মিডিয়ামের তুলনায় এটার ইতিহাসটা একটু নতুনই বলা যায়, 200 বছরের কাছাকাছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই মাধ্যমটা কিন্তু নানা লোক নানাভাবে ব্যবহার করছে এবং বলা হয় যে একটা ডেমোক্রেটিক মিডিয়াম, সবাই ছবি তুলছে, কেউ এখন ক্যামেরায় তুলছে, কেউ এখন মোবাইল ফোনে তুলছে। তা সবার এই মাধ্যমটার সঙ্গে অন্যরকম একটা ইন্টিমেট রিলেশন আছে, সেটা একটা বাড়তি পাওয়া। কিন্তু এবারে আমরা যেটা চেষ্টা করেছি, দেয়ালে ঝোলানোর সময় সবাই অনেকে ন্যারেটিভ বলতে চায়, কাজটা নিয়ে সে আসলে একটা গল্প প্রকাশ করতে চায়, কিন্তু ছবিটা আসলে যে 20টা ছবিতেই একটা গল্প হবে সবসময় এমন না। কিছু জায়গা আসলে আমার কাছে মনে হয় ছবির বাইরেও ন্যারেশনের কিছু অংশ থাকে, উপাদান থাকে। যেমন আমরা এবার বলতে পারি যে স্ট্যানলি গ্রিন, বিখ্যাত আলোকচিত্রী, যিনি দীর্ঘদিন ধরে আসলে কাজ করছেন যুদ্ধ নিয়ে, উনার প্রদর্শনীতে উনার যে কন্ট্যাক্ট প্রিন্টগুলো ওই সময় যে অনেকগুলো ছবি একসাথে দেখা যায় ফিল্মের সিকোয়েন্স অনুযায়ী, এবং বেশ কিছু চিঠি যেটা উনি ওনার বইতে যেটা ব্যবহার করেছেন। হয়তো অনেক সময় গ্যালারি প্রদর্শনী করলে ওই ছবিগুলো আর ব্যবহার করে না, কিন্তু আমরা চেয়েছি যে চিঠিগুলো থাকুক এবং ওনার কন্ট্যাক্ট প্রিন্ট দেখলে আসলে পুরো ওনার যে জার্নিটা এবং কি করে আসলে তার ব্যক্তি জীবন এবং তার কাজ সবকিছু মিলিয়ে আসলে উনি গল্পটা বলার চেষ্টা করেছেন, সেটা ধরে রাখতে বা দেখাতে অন্তত গ্যালারি স্পেসে। এবং কন্ট্যাক্ট প্রিন্টে মানে আরেকটা জিনিস নস্টালজিয়া একটু হয়ে যেতে, আমরা এই যে ফিল্মটা হারিয়ে ফেলেছি সেটা একটা নস্টালজিয়া কিন্তু কাজ করে না। আর ফটোগ্রাফিতে তো বারবারই টেকনোলজিক্যাল শিফটের ফলে আগে এক ধরনের হতো অ্যানালগে, এখন ডিজিটাল। তো এটা একটা মজার জায়গা। তো আমরা চেষ্টা করেছি নাসির আলী মামুনের ক্ষেত্রে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রদর্শনী এবং এটা একটা হিস্টোরিক শো, কিন্তু এখানেও চেয়েছি শুধুমাত্র ওনার তোলা ছবি না, এমনকি উনি কিন্তু আসলে নিজের ছবিও তুলে রাখতেন একটা সময়কে ধরে রাখার জন্য। তো উনি বিভিন্ন স্টুডিওতে ঢাকার বাইরে যে ছবিগুলো নিজের তুলেছেন সেই ছবিগুলো ওনার আছে, এবং সেটাও কিন্তু তার বেড়ে ওঠা ওই সময়টা 70-এর দশক 80-র দশক, সেখানে উনার একদম পরিবর্তনটা দেখা যায়। এবং সেই সাথে অন্যান্য শিল্পীরা যে চিঠি উনাকে লিখেছেন, এবং আর্কাইভের সঙ্গে কিন্তু ফটোগ্রাফির অনেক পুরনো একটা সম্পর্ক। আর্কাইভ ঘেটেও অনেকে কাজ করছেন, সবাই যে আসলে একটা কাজ করার জন্য নিজেই ছবি তুলছেন তা না। এখানে নাঈম মহিমিনের কাজটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যেখানে উনি আসলে আর্কাইভ থেকে পুরনো একটি অডিও এনে খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন এবং টেক্সট ব্যবহার করেছেন, কিন্তু ফরম্যাটটা কিন্তু ভিডিও ফরম্যাট। এই জন্য যেটা বলছিল যে আলম ভাই, যে আসলে মাধ্যম এখানে আসলে কোনো লিমিটেশন হিসেবে এখন আর তৈরি হয় না, তার বদলে আসলে আপনি কি করে ন্যারেট করছেন এবং ন্যারেট করার জন্য যা যা দরকার ব্যবহার করা তাই তো করা হয়। তো সেটা এবার ছবি মেলা একটা বড় অংশ ছিল, যে মানে হিস্টোরিক্যালি ফটোগ্রাফিতে আসলে আর্কাইভ, ডকুমেন্টেশন এগুলোর কি ভূমিকা, এবং তার সাথে সাথে অন্যান্য মাধ্যমেও যে আসলে ফটোগ্রাফির সাথে এক ধরনের আদান প্রদান আছে। একটা ছোট উদাহরণ দিতে পারি, মিনহাজ মারজু নামে একজন বাংলাদেশি আলোকচিত্রী যিনি এই ফেলোশিপ প্রোগ্রাম করেছেন। উনি দীর্ঘদিন জেনেভা ক্যাম্পে অনেক অবজেক্ট কালেক্ট করেছেন, ওখানে মানুষের একদম সাধারণ ব্যবহার করার যে অবজেক্টগুলো রয়েছে, খুব অর্ডিনারি অবজেক্ট, এবং সেগুলো কিন্তু ছবি তোলার জন্য উনি ব্যবহার করেছেন, কারণ উনি নিজে পেশাগতভাবে একজন আলোকচিত্রী। কিন্তু এই প্রোগ্রামে যখন অন্যান্য শিল্পীদের সাথে আদান প্রদান করলেন, উনি নিজেও রিয়ালাইজ করলেন যে অবজেক্টগুলো নিজেরাই হয়তো বা গল্পটা আরো ভালোভাবে বলছে বা উনি যেটা প্রকাশ করতে চাচ্ছেন। তখন উনি প্রথমবারের মতো অবজেক্টগুলোকে একটা স্কাল্পচারাল ফর্মে রেখে তার সাথে ছবিগুলোকে মেশানোর চেষ্টা করলেন, এবং এখানে 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল মিডিয়ামের মধ্যেও এক ধরনের ট্রান্সফরমেশন হলো বা আদান প্রদান হলো। কিন্তু এটাই খুব মজার যে ফেলোশিপে তারা আসলে নিজেদের মাধ্যমে যে কমফোর্ট জোন সেখান থেকে বের হয়ে গিয়ে দেখলো যে অন্য কিছু দিয়েও কালেকশন প্র্যাকটিসের মাধ্যমেও তারা আসলে কাজ করতে পারছে, এবং সেটাও তার কাজের একটা ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকার প্রতীক, এবার আসবো আপনার কাছে। এই যে ফেলোশিপ দেওয়া হলো আপনাকে, মানে এতে কি লাভ হলো আপনার, বাড়তি লাভটা কি? আমার মনে হয় যে ফেলোশিপের বিষয়টা কি, মানে দিনের শেষে তো এটা একটা প্রদর্শনীতে আমার কাজও আরো সকলের সাথে দেখানো হচ্ছে, এক্সিবিশন। সেই ক্ষেত্রে আমি সেদিনও বলছিলাম যে আমাদের এখানে আমাদের দেশে কাজ দেখানোর জায়গা কিন্তু খুব কম। আমাদের এখানে অনেক ভালো ভালো আর্টিস্ট কাজ করছে এবং দেশে না দেখালেও বাইরে অনেক দেখাচ্ছে। আমি এই ফেলোশিপটা নিয়ে আলোচনা যখন করছিলাম, এখানে অবশ্যই খরচের বিষয় আছে, নানা বিষয় আছে, এবং একটা চিন্তা ভাবনা করছিলাম যে আমি কতটুকু আমার সামর্থ্যে আছে বাকি। এবং তখন একটা সময় আমি ভাবলাম যে গত 4 বছর আগে আমার দেশে এক্সিবিশন করার সুযোগ হয়, সেটাও ছবি মেলায়, এবং
তার ভিতরে একবার শুধু একটা ছোট্ট একদিনের শো করেছিলাম বৃত্তে। এটা আমার গত 4 বছরে দেশে কাজ। অথচ বাইরে হয়তো আমার প্রতি বছর আমি বিভিন্ন দেশে অনেক মাল্টিপল জায়গায় কাজ দেখানোর সুযোগ হয়েছে, কিন্তু আমি যেহেতু এই দেশের ছেলে, আমি এখানে কাজ করি, আমার কাজের বিষয় অধিকাংশ ক্ষেত্রে সবই এখানে, এখানে আমার কাজ দেখানোর সুযোগ হয় না। এবং আমার মতো শুধু আমি না, অনেকেই আছে। তো এইটা একটা বড় সুযোগ আমার জন্য যে আমি আমার কাছের মানুষদের কাজ দেখাতে পারছি, আমি কি করছি তারা সেটা সামনাসামনি দেখছে, রাদার দেন ইন্টারনেটে কোনো একটা নিউজ থেকে পাওয়া জায়গা থেকে। সেই জায়গাটা ছবি মেলা করেছে, এবং শুধু তাই না, করাটার সাথে কোয়ালিটিরও একটা বিষয় আছে, যে সুযোগটা করে দেওয়া না, সেটার মানটাও আসলে দেখার বিষয়। সেটাও আমার মনে হয় যে ছবি মেলার মতো করে একটা দুটো সুযোগ আছে এই দেশে কাজ দেখানোর এভাবে। তো আমি মনে করি এটা আমার জন্য একটা বড় পাওয়া, এই সুযোগটা পাওয়া। আলম ভাই, এবার একটু সামগ্রিকভাবে বাংলাদেশের আলোকচিত্র নিয়ে একটু কথা বলি। এই ছবি মেলা প্রমাণ করে তো যে বাংলাদেশের আলোকচিত্র কোথায় দাঁড়িয়ে গেছে। এটা আপনার কি মনে হয়, বাংলাদেশের আলোকচিত্রকে আপনি যখন দৃক বা পাঠশালা শুরু করেছিলেন, পাঠশালা তো অনেক পরে মনে হয়, দৃক আগে হয়েছে, তারপরে আপনারা পাঠশালাটা যেটা করলেন যে সাউথ এশিয়ান একাডেমি অফ ফটোগ্রাফি নাকি ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি, ফটোগ্রাফি শেখানোর জন্য, এই দুটো মিলে আপনার কি মনে হয় যে যেই স্বপ্ন নিয়ে আপনি পাঠশালা বা দৃক শুরু করেছিলেন তার কতটুকু বাস্তবায়ন হচ্ছে বলে মনে করেন? প্রথমে যুক্তিটা বলি, কারণ এটা করার পেছনে চিন্তাটা ছিল যে আমাদের গল্প কিন্তু আমরা বলতাম না, অন্যদের মাধ্যমে আমাদের পরিচিতি হতো, তারা তাদের আদলে আমাদের উপস্থাপন করতো এবং তাদের রাজনীতির ভিত্তিতেই আমাদের আমাদের পরিচিতিটা আসতো। এটা খুব সমস্যাজনক, এবং সেই সময় অন্তত আমার মনে হয়েছিল বাংলাদেশকে বন্যা, মহামারী, দুর্ভিক্ষের বাইরে আর কোনো পরিচিতি কেউ দিতে রাজি ছিল না। তো সেটা বদলাতে হলে অন্যদের দিয়ে হবে আমাদের মনে হয়নি, আমাদের মনে হচ্ছে নিজেদেরই করতে হবে। এই অর্থে একটা মঞ্চ তৈরি করা যেখানে আমাদের নিজেদের গল্পকাররা বলতে পারবে, সেটা দৃক সেই উদ্দেশ্য নিয়ে শুরু করা। এবং সেখানে কিন্তু আমরা প্রশিক্ষণ দিতে শুরু করেছিলাম, কিন্তু করতে গিয়ে দেখি যদিও খুব ভালো ভালো প্রশিক্ষণ আমরা নিয়েছি, উঁচু মানের আলোকচিত্রীদের এনে সেই প্রশিক্ষণগুলি করেছি, কিন্তু আমার নিজের অভিজ্ঞতায় দেখি যে অতটা সার্থক হয়নি। কারণ আবার যখন করতে হয়েছে ওই শূন্যের থেকেই যেন শুরু করা, তখন মনে হয়েছিল যে না, সত্যিকার অর্থে একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান থাকা দরকার যেটা এই কাজটা করবে। দৃক এক ধরনের জিনিস করতে পারে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দৃক হয়তো ততটা সার্থক না। তখন ওয়ার্ল্ড প্রেসের সাথে আমাদের যোগাযোগ ছিল এবং তাদেরকে রাজি করানো হলো যে একটা সেমিনার তৈরি করা। তখন বাংলাদেশ, জিম্বাবুয়ে, পেরু এবং বসনিয়া হার্জেগোভিনাতে 4টা কর্মশালা করা হয়। সেই সুযোগ দিয়ে আমরা পাঠশালা শুরু করি। তখন আমি ছিলাম একমাত্র মাস্টার। তার কিছুদিন পরে 98 সালের ব্যাপার, 98 সন, 18ই ডিসেম্বর 98 সন, খুব স্পষ্ট মনে আছে। আমাদের ঘরটা একটু ভাঙা ছিল, একটা ঘর কোনোভাবে করে সেখানে নওয়াজেশ আহমেদ, মাহফুজ আলম, রশিদ তালুকদার, আফজাল চৌধুরী, আমরা বসে প্রথম যেই পোর্টফোলিওগুলি জমা পড়ে সেগুলির থেকে বাছাই করে কয়েকজনকে নিয়েই শুরু করি, এবং ভাঙা ইট টিটগুলির উপর দিয়ে একটা চাদর দিয়ে ঢেকে আমাদের উদ্বোধনীর সময় যাতে অসুবিধা না হয় সেভাবে করি। বড় ভিন্নতাটা হয়েছে তখন থেকে শুরু করে পরে আমরা আরো অনেক বাঘা বাঘা শিল্পীদের এনেছি, এবং তারা অত্যন্ত উদারভাবে তারা তাদের শ্রম দিয়েছেন এই ছেলেমেয়েদের তৈরি করার জন্য। কিন্তু বড় পাওয়া আমাদের অন্য জায়গায়। ওই বছরগুলি এই বিদেশিরা এসছে, তারা করেছে। এখন আমাদের তালিকায় 26 জন খানিক মাস্টার রয়েছে, তার মধ্যে বোধহয় 24 জন প্রাক্তন ছাত্রছাত্রী। তানজিম ওয়াহাব, সরকার প্রতীক, তাদের মধ্যে এরা একসময় ছাত্র হিসেবে যোগ দিয়েছে, তারাই এখন মাস্টারি করে। এবং শুধু তাই না, তারাই দিক নির্দেশনা দেয়, এই প্রতিষ্ঠানটা তাদের নিজেদের মতন করে দেখে, এবং সেই অর্থে এই প্রতিষ্ঠানগুলির জন্য লড়াই করে তারা। এইটা তো একটা বড় জিনিস দাঁড়িয়ে গেছে। এবং আমার মনে হয় দৃক হয়েছিল বলে পাঠশালা করা গেছে, দৃক এবং পাঠশালা ছিল বলে ছবিমেলা করা গেছে, এবং দৃক পাঠশালা এবং ছবিমেলা আছে বলে আমরা আমাদের দেশে একটা প্রভাব রাখতে পারবো, একটা পরিবর্তন রাখতে পারবো। আপনার প্রথম প্রশ্নের উত্তরে যদি আসি, সারা পৃথিবী এখন বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে এই তিনটার সমন্বয়ের কারণে। কারণ অসাধারণ একটা সমন্বয়, যেটা
আবার জানার মতে পৃথিবীতে আর কোথাও নেই। এজেন্সি অনেক জায়গায় আছে, স্কুল অনেক জায়গায় আছে, ফেস্টিভ্যাল অনেক জায়গায় আছে। এই তিনটা মিলে একত্রিত একটা নতুন জিনিস যে দাঁড় করায়, সেটা আর কোথাও নেই। হ্যাঁ, তানজিম ওহাব, আপনি কি মনে করেন আলম ভাই যেটা বললেন? বাংলাদেশের আলোকচিত্রের অবস্থান, না আমার মনে হয় অবশ্যই বাংলাদেশের আলোকচিত্রের অবস্থান আগের থেকে অনেক ভালো। সেখানে তো প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আছে। তারপর আমার মনে হয় ভালো অনেকগুলো জায়গায় আলম ভাই যেটা বললেন, তার সাথে সাথে চ্যালেঞ্জও সবসময় আছে। যেমন পত্রিকাগুলোতে ফটো এডিটরের জায়গাটা প্রশ্নবিদ্ধ। সেখানে কিন্তু পাঠশালা ভূমিকা রেখেছে। নাসির আলী মামুন নিজেই পত্রিকাতে ফটো এডিটর হিসেবেও কাজ করেছেন, শুধু আলোকচিত্রী ছিলেন না। সেটাও খুব বোঝা দরকার। এছাড়া আসলে আলোকচিত্রীরা নিজের কাজটা করার জন্য এখন যে বাংলাদেশে খুব সব জায়গায় খুব বড় সুযোগ পায় তা না, কাজ দেখাতে পারছে আমাদের এখানে। তারপর আমি গড়ে বলবো আসলে খুব ভালো সময়। আমরা একসময় বলতাম যে এশিয়ান আর্ট বিয়েনালেতে আলোকচিত্রীরা কাজ দেখাতে পারছে না, সেখানে ক্রাইটেরিয়া এক সময় ছিল না, কিন্তু গতবার একজন আলোকচিত্রী, সেও পাঠশালারই, যে প্রথমবারের মতো এশিয়ান আর্ট বিয়েনালেতে আলোকচিত্রী হিসেবে একটা কাজ জমা দিয়ে কাজটা দেখাতে পেরেছে। তো সংগ্রাম আছে অনেক, কিন্তু সেই সঙ্গে আসলে এখন ভালোর দিকে যাচ্ছে। শিল্পকলা একাডেমি তো আমাদের সাথে পার্টনার হিসেবে এবার কাজ করলো এবং একসাথে মিলে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে যে আসলে আলোচিত কি ভূমিকা রাখছে। এবং আরো কয়েকটা জিনিস বলবো যে এটা তো হয়তো আমাদেরই যে শুধু করার দায়িত্ব ছিল তা না। যেমন এই যে আবাসিক কিউরেটরের কথা আছে, যে দলটাতে একজন আর্কিটেক্টকে আমন্ত্রণ জানালাম। আমরা তো অবশ্যই চাবো যে আর্কিটেক্ট এসে যেভাবে করে আসলে ফটোগ্রাফিক শোকে কিউরেট করতে, তার জন্য এটা নলেজ। একজন আলোকচিত্রীকেও পরে আসলে আমন্ত্রণ জানানো হবে আর্কিটেকচারাল শোতে আসলে প্রদর্শনী করার জন্য এবং ডিজাইন করার জন্য। আসলে এখানে অনেকগুলো পাওয়ার স্ট্রাকচার আছে। মানে আলোকচিত্রীকে আমি একদম একটা পেশার জায়গা থেকে দেখে বলছি না, সুযোগের জায়গায় অনেক ধরনের পাওয়ার স্ট্রাকচার আছে। এবং হ্যাঁ, এটা ঠিক যে আমরা আসলে নিজেদের গল্পটা নিজেরা বলতে পারছি, আলম ভাই বললো। তার সাথে আমরা কিন্তু এই যে আন্তর্জাতিক মানের যে ফেস্টিভ্যালটা করছি, সেখানে অনেক বিদেশি শিল্পীর কাজও আমাদের দেশি কিউরেটাররা কিউরেট করছে। ওটাও একটা পাওয়ার স্ট্রাকচারের জায়গা। কারণ আমরা দেখেছি যে বিদেশ থেকে যারা বিশেষজ্ঞ, কাজ অনেক জানে, আর্টিস্ট ব্যাকগ্রাউন্ডের আছে, তারা এসে এখান থেকে বাছাই করে শিল্পীদেরকে নিয়ে তাদেরকে নিয়ে প্রদর্শনীটা ডিজাইন করে। কিন্তু বাংলাদেশ থেকে কিউরেট করে বিদেশি শিল্পীদেরকে বাছাই করবে, সেটা কিন্তু আসলে বিষয়টাকে উল্টো করে দেয় পাওয়ারের জায়গা থেকে। তা আমার কাছে মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা পাঠশালা এবং ছবিমেলা, সে রাজনীতির জায়গাটা, এটা আসলে মিডিয়ামের সংগ্রামেও রাজনীতি এখানে আছে। সামাজিক কাঠামোগত জায়গা থেকে তো সবসময় প্রশ্ন করা হয়, ফটোগ্রাফির ভাষা নিয়ে কথা বলা হয়, কিন্তু আমার মনে হয় অনেকগুলো জায়গা নাড়িয়ে দেওয়া হয়েছে এবং নাড়িয়ে দেওয়ার ফলে একটা নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই জন্য আমি আসলে পজিটিভই থাকতে চাই এত সীমাবদ্ধতার মাঝখানেও। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের ফটোগ্রাফারদেরকে পেশাগতভাবে টিকে থাকতে হলে, সেটা আমরা গাড়িতে আসার সময় আলোচনা করছিলাম যে আর অনেকগুলো জায়গাতে মনোযোগ দিতে হবে। মানে কাজ আরো অনেক বাকি আছে। ছবি তুলছে খুব ভালো, মানে কোনো সন্দেহ নেই, কিন্তু ছবি তোলার পাশাপাশি ছবি নিয়ে লেখা বা সবাইকে যে ছবি তুলতে হবে তাও না, মানে ভালো আর্ট ক্রিটিসিজমেও আসলে কাজ করা উচিত। আমাদের মনে হয় লিটারেচার ফটোগ্রাফি নিয়ে খুব বেশি নেই। আমি আর মুনিম ওয়াসিফ আমরা দুজন মিলে একটা উদ্যোগ নিয়েছিলাম, কামরা বলে একটা সংকলন বই তৈরি করেছিলাম, যেখানে চেষ্টা করেছি যে আলোকচিত্রীদের ওরাল হিস্ট্রির মতো করে লম্বা একটা ইন্টারভিউ রাখতে। বিজন সরকার, বিজনদার ইন্টারভিউ নিয়েছিলাম, নেওয়ার পর তো উনি মারা গেছেন। আমাদের ইচ্ছা ছিল যে ওনার প্রদর্শনী করা, অন্য কিছু করতে পারিনি। আলম ভাই, শহীদুল আলমেরও নিয়েছি আমরা ইন্টারভিউ। তো এই জায়গাগুলোতে এখন অনেক বেশি মনে হয় মনোযোগ দেওয়া উচিত, ফটোগ্রাফি নিয়ে লিটারেচার এবং হিস্ট্রি এগুলোকে একটু সংরক্ষণ করা। এই তো সরকার প্রতীক যে প্রশ্নটা আসলে, যে আলোকচিত্রকে পেশা হিসেবে নেওয়া, আপনি কি সেটা পেশা হিসেবে এখন নিয়েছেন? ফুল টাইম আপনার কাজই হচ্ছে আলোকচিত্র? হ্যাঁ, আমি আমার সব সময় এর পিছনেই দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আর কি স্বপ্ন আছে আপনার? আরো পড়াশোনা করার স্বপ্ন আছে, আরো জানার। আসলে আমি আলোকচিত্র, আমরা সবাই এখানে যেহেতু এটার সাথে জড়িত, আমি শুধু বলতে চাই যে একটু আগে যে এটা কথা হচ্ছিল বিভাজনটা নিয়ে এক একটা মিডিয়ামের, তখন আমার মনে হলো ওই কিছুদিন আগে যে নোবেল প্রাইজ দেওয়া হলো, যখন বব ডিলানকে প্রাইজটা দেওয়া হয়েছে তাকে লিটারেচার। এখন বব ডিলান ইজ এ মিউজিশিয়ান, তার মানে সবাই আমরা জানি তার কাজ, তার সম্পর্কে পরিচয়, কিন্তু তাকে যখন সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হলো, সেটা সবাই অবাক হয়েছে এবং নানা কিছু। যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল যে এইটা করার কারণে মিডিয়ামটা, মানে একজনকে
সাহিত্য লিখতে হলে যে তাকে বইয়ের মিডিয়ামেই লিখতে হবে বা লেখার মানে জাস্ট অনলি টেক্সট বেসড হতে হবে তা না, একজন সঙ্গীত শিল্পীও সেটা করতে পারে, গান লিখেও। হ্যাঁ। তো এইখানে এটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং দিক এই পুরো ব্যাপারটা। এটা অনেক পক্ষ বিপক্ষ আছে, যারা অনেক লেখক তারা এটা বলছে, অনেক লেখক আছে যারা আন্ডার রিপ্রেজেন্টেড, তাদের এটা পাওয়া উচিত ছিল। অনেকে বলে যে বব ডিলানের আসলে এটা কোনো প্রয়োজনই নাই, সে নোবেল প্রাইজের চেয়েও অনেক বড় কিছু করে ফেলেছে জীবনে। কিন্তু যেটা হয়েছে মিডিয়ামটার একটা এখানে সামহাও এটাকে ভেঙে দেওয়া হয়েছে। এবং আমি মনে করি যে আমরাও আমাদের দেশে অনেকেই কাজ করছি, আলোকচিত্র নিয়ে হয়তো কাজ করছি, কিন্তু আমাদের কাজের ধরন বা ব্যাপ্তি অনেক অন্য রকমের। একজন লেখক যেভাবে পারিবারিক গল্প লেখে, কিছু লেখক হয়তো সে একই বই ব্যবহার করে হয়তো ডিটেকটিভ কোন নোভেল লিখছে বা সায়েন্স ফিকশন লিখছে। আমরা আসলে এখনো আমার মনে হয় যে আমাদের এখানে আলোকচিত্র বা ক্যামেরার কথাটা শুনলে আমরা খুব সহজে হয়তো ভেবে এটা হয়তো স্টুডিওর সাথে রিলেটেড, অথবা এটা হয়তো সাংবাদিকতার সাথে রিলেটেড। কিন্তু এটা এই ফাংশনাল জায়গাগুলো ছাড়াও এটার আরো অনেক ব্যবহার আছে বা আরো অনেক জায়গা আছে সেটা ব্যবহার। সেইটা আমার মনে হয় যে এখনো আমরা ওই জায়গাটায় আছি। পাঠশালাতে আপনি যে প্রশ্নটা করলেন কিউরেটোরিয়াল, আমরা কিন্তু পাঠশালাও ইটসেলফ এখন আমার মনে হয় আমরা একটা ট্রানজিশনে আছি। আমরা পাঠশালা যেভাবে যখন থেকে শুরু হয়েছে, যেটা খুবই আলোকচিত্র ঘেরা ছিল, সেই জায়গাতে পাঠশালাও এখন কিন্তু অনেক ওপেন একটা স্কুল, যেখানে এখন অনেকে সাউন্ড নিয়ে কাজ করছে বা অনেকে ভিডিও নিয়ে কাজ করছে। তো আমার মনে হয় আমরা ওই জায়গা থেকেও আসলে আস্তে আস্তে বের হচ্ছি। আমরা যারা কাজ করছি তারাও বের হওয়ার করছি, যারা পড়াচ্ছে তারাও চেষ্টা করছে যে সেই জায়গাটা যেন আরো ওপেন হয়। তো আসলে সেই জায়গা থেকে যখন আমি এটাকে একটা আর্ট প্র্যাকটিসে নিয়ে আসি, যে কোনো আর্ট প্র্যাকটিসই লিভিং এর জন্য একটা সহজ জিনিস না, এটা ডিফিকাল্ট। আর আমাদের দেশে তো আরো নানা রকম জিনিস আছে যেগুলো আরো কঠিন করে দেয়, অনেক জিনিস, অনেক সুযোগ নেই। তো এটা চ্যালেঞ্জিং, কিন্তু যে কোনো কাজই তো আসলে পরিশ্রমের সাথে জড়িত। যত পরিশ্রম করা যায় তত আসলে সেটা কোনো না কোনো দিক আসবে। শিল্পীর সংগ্রাম তো সবসময় থাকে, সেটা থাকবেই। আলম ভাই, আপনাকে এবার দিয়ে একটি প্রশ্ন করব। আপনাকে আসলে তো পাওয়া হয় না খুব বেশি। তো একটা হচ্ছে এই যে বলা হচ্ছে যে আলোকচিত্র এটা অনেক অনেক উপরে উঠে গেছে আমরা জানি, কিন্তু আমরা যদি দেখি যে রাষ্ট্রীয়ভাবে এখনো কিন্তু আলোকচিত্র সেই অবস্থায় মূল্যায়ন হচ্ছে না। এই যে আমাদের বড় যে পদকগুলো, আমি যদি 21শে পদকের কথা ধরি, কয়জন আলোকচিত্রীকে 21শে পদক দেওয়া হয়েছে? সাইদা খানমের মতো আলোকচিত্রীকে দেওয়া হয়নি, আনোয়ার হোসেন মনে হয় এখনো পাননি, বা আফজাল চৌধুরী, তাই না? তো আপনি কি বলবেন? এটা হাস্যকর। মানে আপনি তো আছেনই, মানে কাউকে 21শে পদকের মতো সেই মর্যাদায় কিন্তু আলোকচিত্রকে ভাবছি না মনে হয়। এটার একটা বড় কারণ যারা সিদ্ধান্তকারী তারা কিন্তু ভিন্ন জগতের মানুষ, এবং সেটা হওয়ার কারণে সত্যিকার অর্থে এটা আমাদেরও ব্যর্থতা বলবো যে ওই জায়গায় আমরা বসিনি। আমরা আমাদের কাজ করেছি, মাঝে মাঝে নীরবে, মাঝে মাঝে আন্দোলন করে, কিন্তু আমরা আমাদের মতন কাজ করেছি। একটা দূরত্ব রয়েছে। যারা এই সিদ্ধান্ত নিচ্ছে, যারা চাবিকাঠি নাড়াচ্ছে, তারা কিন্তু এই জগতের মানুষ না, এবং তারা তাদের মধ্যেই এই জিনিসটা রাখে। আমি একটু আগে নোবেল প্রাইজের কথা যখন উঠলাম, আমি অন্যভাবে বলি, আমি পৃথিবীর অনেক দেশের লিটারেরি ফেস্টিভ্যালে আমি কথা বলি, আমি আর্ট ফেয়ারে বা ফিল্ম কন্টেস্টে আমি বিচারক হিসেবে কাজ করি। আমার নিজের দেশে কিন্তু সেই আগ্রহটা নেই। আমি বিদেশি বিশ্ববিদ্যালয়ে প্রফেসরগিরি করি, আমাদের নিজেদের বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো কালে আগ্রহ প্রকাশ করেনি আমাদের সাথে সেই যোগাযোগগুলি করার জন্য। এটা তো ওই মানে ঘরের গরু সেই যেই পরিস্থিতিতে থাকে সেটার একটা ব্যাপার রয়েছে। কিন্তু আরেকটা বড় জিনিস রয়েছে, সেটা হচ্ছে আলোকচিত্র বোঝার জন্য যে ম্যাচিউরিটি দরকার, সেই ম্যাচিউরিটি বোধহয় সার্বিকভাবে আসেনি, শিল্পকলার মধ্যে আসেনি, সিদ্ধান্তকারী জায়গার মধ্যে আসেনি। এটা বক্তৃতায় আমি অনেককেই শুনি বলতে, পিকচার্স ওয়ার্থ আ থাউজেন্ড ওয়ার্ডস ইত্যাদি ইত্যাদি, কিন্তু কাজে নামতে গেলে তখন আলোকচিত্রীরা সংবাদপত্রের মধ্যে নবশূদ্র হয়ে থাকে, শিল্পকলার মধ্যে নবশূদ্র হয়ে থাকে, এবং এত বছরের মধ্যেও চারুকলায়, শিল্পকলায় একটা আলোকচিত্র বিভাগ নেই। এটা তো হাস্যকর ব্যাপার। আপনি আজকে 21শ শতাব্দীতে যদি একজনকে বিজ্ঞান পড়াতেন এবং তাকে কম্পিউটার সম্বন্ধে কোনো জ্ঞানই না দিতেন, সেটা কেউ গ্রহণ করতোই না। অথচ 21শ শতাব্দীতে শিল্প নিয়ে কথা বলা হচ্ছে, সেখানে আলোকচিত্র পড়ানো হচ্ছে না। এটা একটা হাস্যকর ব্যাপার। এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি তো মনে করি আমাদের ছাত্রছাত্রীদের আমরা বঞ্চিত করছি।
তারা MA পাশ করে বেরোচ্ছে একটা বিশ্ববিদ্যালয় থেকে, অথচ আলোকচিত্রের মতন একটা জগতের সাথে কোনো তাদের সম্পর্কই নেই, তাহলে কি ধরনের মানুষ শিল্পী আমরা তৈরি করছি? এই প্রশ্নগুলি তো আমাদের করতে হবে এবং আমার মনে হয় খুব জোরালোভাবে এই প্রশ্নগুলি তোলা দরকার, কারণ পরের প্রজন্মকে তৈরি করা তো আমাদেরই দায়িত্ব। আরেকটি প্রশ্ন আসবো যে মেয়েরা আলোকচিত্রে কতটুকু এগিয়ে আসছে? আমরা জানি বেশ কিছু মেয়ে কিন্তু এখন অনেক মেয়ে এগিয়ে এসছে, কাজ করছে, পত্রিকায় কাজ করছে, বিভিন্নভাবে কাজ করছে, কিন্তু তারপরেও আপনি কি তাতে সন্তুষ্ট কিনা, বা আপনার কি মনে হয় যে আরো বেশি সংখ্যায় মেয়েরা কেন এগিয়ে আসছে না? এখানে আমরা 4 জনই পুরুষ, সেটাও কিন্তু একটা সেটাও উত্তর একটা দেয়। দেখার হ্যাঁ, বিষয়। এবং এটা আমরা ভাঙতে চেষ্টা করেছি, বিভিন্নভাবে ভাঙতে চেষ্টা করেছি, তবে শুধু আমরা করলে চলবে না, এরা প্রত্যেক জায়গায় প্রত্যেক স্তরে এই জায়গাটা তৈরি করতে হবে। যে এক একটা ধারণা দাঁড়িয়ে গেছে যে মেয়েরা এটা পারবে না, মেয়েদের জন্য এটা সমস্যাজনক, আমি মনে করি সেগুলিকে একদম উড়িয়ে দেওয়া উচিত। নিশ্চয়ই আমাদের এখানে হচ্ছে, কিন্তু একটা পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে পাঠশালাও ওই জালের মধ্যেই কোনো না কোনোভাবে আবদ্ধ। পরিবর্তন হয়েছে আমাদের। তাসলিমা আক্তার লিমা তার এই ওয়ার্ল্ড প্রেসে পুরস্কার পেয়েছে, শাহরিয়া শারমিন তার কাজ পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে, মুনিরা মোর্শেদ মুন্নি সেই সময় একটা মজার কাজ করেছিলেন, প্রথম বছরের ছাত্রী, যেই কাজটা করেছিলেন এটা অনেকে হয়তো মূল্যায়ন করেনি, কিন্তু নিজের পরিবারের উপর কাজ করা এই জিনিসটা কিন্তু একজন নারী প্রথমবারের মতন করেন। এই ধরনের অনেকগুলি উদাহরণ রয়েছে। আমরা এখানে চেষ্টা করছি সেগুলিকে জায়গা দিতে, কিন্তু আমরা একা করলে চলবে না। আমার মনে হয় একটা সার্বিক আন্দোলন প্রয়োজন। এই যে আপনারা 10 জনকে ফেলোশিপ দিলেন, এই 10 জনের মধ্যে কি কোনো নারী আছেন? অবশ্যই আছে, আপনি বলতে পারবেন আরো ভালো করে। 10 জনের মধ্যে নারী আছে, সালমা আবেদিন প্রীতি, ঋতু সাত্তার আর কেয়া, 3 জন আলোকচিত্রী নারী। আচ্ছা আচ্ছা, শেষ প্রশ্ন, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আলম ভাই, আপনার কাছেই করব। এই ছবি মেলা বা আলোকচিত্র, সামগ্রিকভাবে আলোকচিত্র এবং ছবি মেলা নিয়ে আপনার ভবিষ্যৎ স্বপ্নটা কোথায় দেখতে চান আপনি? আমরা আসলে, আমি একেবারে ব্যক্তিগতভাবে বলি, সবাই হয়তো এটা একই নাও ভাবতে পারে। আমার যেটা মনে হয়েছিল, আমরা যেই সমাজে বাস করি সেই সমাজে যদি পরিবর্তন আনতে হয় তাহলে আমাদের 3টা জায়গায় কাজ করতে হবে: গণমাধ্যম, শিক্ষা এবং সংস্কৃতি। এবং সেই অর্থে দৃক, পাঠশালা এবং ছবি মেলা এই তিনটা জায়গায় কাজ করে। এবং আমাদের এমন একটা জায়গা তৈরি করতে হবে যেখানে সত্যিকার অর্থে যেই কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সাধারণ মানুষের যেই ভিন্ন জীবন পাওয়ার কথা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্ন ছিল, সেই জায়গাটা আনাটাই আমাদের কাজ। ছবিটা একটা মাধ্যম মাত্র। আমি ছবিটাকে পূজা করছি না, ছবিকে নিশ্চয়ই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমি মনে করি ওটাকেই যদি আমি পূজা করি তাহলে আসল উদ্দেশ্য আমার থাকছে না। ছবি তখনই সার্থক হবে যখন সাধারণ মানুষের জীবনকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে, তার জীবনকে বদলানোর ব্যাপারে একটা ভূমিকা রাখতে পারবে। তানজিম ওয়াহাব, আপনি কি কোনো যোগ করবেন খুব সংক্ষেপে? না, আমার কাছে মনে হয় সেই আসলে সব কিছুরই আসলে লিমিটেশন থাকবে, কিন্তু আমার মনে হয় মাধ্যমকে এত বেশি গুরুত্ব না নিয়ে আসলে সে যেটা এক্সপ্রেস করতে চায় বা যা বলতে চায়, আমার মনে হয় এখানে আত্মীকরণ খুব গুরুত্বপূর্ণ জায়গা, নিজের জায়গা থেকে। তা আমার কাছে সেটাই মনে হচ্ছে যে এটা এখন বাংলাদেশের সাংঘাতিক ভালো সময়, আমরা অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন একটা ভালো জায়গায় পৌঁছচ্ছি। এখন দরকার হচ্ছে একদম পরিশ্রম। সরকার প্রতি 30 সেকেন্ডের মধ্যে যদি কিছু বলার থাকে। ঢাকার বাইরে যদি আরো কাজ করা যায়, সবকিছু তো ঢাকা কেন্দ্রিক, কঠিনও করা আসলে, কিন্তু ভবিষ্যতে আসলে আশা করি চেষ্টা করতে পারবো। আস্তে আস্তে কাজগুলো ঢাকার বাইরে আরো অনেকে রয়েছে যারা দেখতে আগ্রহী হবে, সেখানে পৌঁছানো। ঢাকার বাইরে, আলম ভাই প্রশ্নটা থাকলেও সময় অভাবে আর করতে পারলাম না। আগামীতে ছবি মেলা ঢাকার বাইরে নিয়ে যাওয়া যায় কিনা এই আকাঙ্ক্ষাটা আমাদের থাকলেই। আপনাদের অসংখ্য ধন্যবাদ, একটা খুব বড় কাজ আপনারা করছেন, সম্মিলিতভাবে করছি আমরা। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।